নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আবার চলে এসেছি আমরা আমাদের একটা বিশেষ এপিসোড নিয়ে। হ্যাঁ, আজকের এপিসোডটা একটু বেশি বিশেষ, কারণ হ্যাঁ অবশ্যই আমাদের সাথে প্রত্যেক দিন অতিথিরা থাকেন। আমাদের সব অতিথি তারা নিজ গুণে বিশেষ অতিথি। তবে আজকের এপিসোডটা না একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যেমন অতিথির জীবনের গল্প শুনবো, তার ক্রিয়েটিভ লাইফের গল্প শুনবো, তার কর্মজীবনের সাথে তার ক্রিয়েটিভিটির যে ব্যালেন্স করে এত দূর এত পথ এগিয়ে আসা সেই গল্প শুনবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু থ্রিলিং অভিজ্ঞতার গল্পও রয়েছে। কারণ আমাদের আজকের বিশেষ অতিথি পেশায় ব্রিগেডিয়ান হলেও তার নেশা লেখালেখি। যদিও বর্তমানে তিনি একটি বেশ সেবা সংস্থার সঙ্গেও যুক্ত আছেন। তো শুরু করা যাক এপিসোড। খুব জমজমাট এপিসোড হতে চলেছে, সেই অবধি কিন্তু সকলকে থাকতেই হবে আমাদের সঙ্গে, কারণ আজকের এপিসোডের গল্পগুলো না একদম মিস করা যাবে না। এখন আমি আমাদের আজকের বিশেষ অতিথি ব্রিগেডিয়ার সত্যিন ভাদুড়িকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, ব্রিগেডিয়ান এত অন্যরকম একটা পেশা, যার প্রত্যেক দিন জীবনে নতুন কিছু অ্যাডভেঞ্চার, সেই জায়গা থেকে লেখালেখি মানে কিভাবে শুরুটা হলো? শুরুটা হলো এরকম করে কি, আমার অবসর জীবন যখন হয়েছিল তখন আমি আমার ছেলেমেয়ের কাছে ঘুরতাম। তখন আমার নাতি দুটো, যমজ নাতি আছে, এখন 7 বছরের। সে আমাকে বলতো, যখন কথা বলতে শিখেছে, দাদু আমাকে গল্প বলুন, কোনো গল্প বলো। আর কি গল্প বলবো, আমি তো গল্প জানতাম না, বলে জন্য আমার কর্ম লাইফের গল্প বলো। ওদের আমি প্রথম ঘুম পাড়ানোর সময় গল্পগুলো বলতাম। সেই গল্পটা আমার মেয়ে এসে শুনতো, তারপরে ছেলে মেয়ে, আমার জামাই এসে শুনতো, আমার স্ত্রী এসে শুনতো। তারপরে আস্তে আস্তে দেখি অনেকে এসে শুনতে শুরু করলো। যখন এই গল্পগুলো হলো, যেগুলো একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের যে গল্পগুলো, তখন আমার একটা নাতি, যে যমজ নাতি, যে এল্ডেস্ট, যে সে বলে, দাদু তুমি একটা গল্প বই লেখো না কেন? এটা যে তুমি পাবলিশ করো, তাহলে লোকে তো পড়বে, বুকে পড়ার ছাড়া আমাদের একটা আর্কাইভে এটা থাকবে, একটা কি আমার দাদু একটা কোনো পাবলিশ করেছে, লিখেছে। এরকম করে শুরু করতে করতে তারপরে দুটো ইংরেজি বই পাবলিশ হলো, একটা দিল্লি থেকে পাবলিশ হলো, ওটা ভালো বিক্রি হলো ইন দ্য সেন্স। তারপরে বাংলা বই হলো। কিন্তু আর একটা জিনিস আমি তোমাকে বলতে চাই, যে আমি আমার দুটো পাবলিশারকে বলেছিলাম, যেটা রেভিনিউটা আসছে, যেটা রয়্যালটি যেটা আছে, আমাকে প্রায় 10% রয়্যালটি দিত একটা বইতে। আমি দুটো এনজিওকে সাপোর্ট করি। আমি বলেছি আমাকে পয়সা দরকার নেই, এই দুটো ডাইরেক্টলি তুমি এনজিওকে চলে যাও। তো দুটো এনজিও দুস্থ লোক, বাচ্চা, স্ত্রীদের দেখাশোনা করে। অ্যান্ড বছরে বছরে কিছু কন্ট্রিবিউট, খুবই কম, কিন্তু যতটা আমার সম্ভব আমি কন্ট্রিবিউট করতে চেষ্টা করি। এটা আমাদের স্টার্টিং অফ মাই রাইটিং বুক। মানে জীবনের সারা জীবনটা দেশের জন্য আর দেশের সাধারণ মানুষের জন্য উৎসর্গ। দেশের সাধারণ মানুষের জন্য উৎসর্গের থেকে বেশি আমি ভাবতাম, যদি আমি লিখতে পারি, একটা ক্রিয়েটিভ যে তোমার একটা ফিলিং থাকে ক্রিয়েটিভকে, আমিও লিখতে পারি। সবসময় বন্দুক নিয়ে বা কামান নিয়ে দৌড়াদৌড়ি ছেড়ে আমি লিখতেও পারি। সেটা ওদের বেশি একটা নেশা ছিল, কি আমি লিখতে পারি। আচ্ছা, এই যে এত মানে অন্যরকম পেশা, মানে সত্যি কথা বলতে যে পেশাটা নিয়ে কোনো প্রশ্ন হয় না, কোনো তুলনা হয় না, নিজের জীবনের ঝুঁকি, এইরকম একটা পেশাকে বেছে নেওয়ার পেছনে ইন্সপিরেশন কী ছিল? হ্যাঁ, ভালো কোশ্চেন। ইনফ্যাক্ট আমার বাবা ছিলেন আর্মিতে, উনি ইঞ্জিনিয়ার ছিলেন। আর আমি হায়ার সেকেন্ডারির পরে জয়েন্ট এন্ট্রান্স পাশ করে শিবপুরে 2 মাস মতো ছিলাম। তখন আমার একটা বন্ধু বললো, তুমি এনডিএর পরীক্ষা কেন দিচ্ছিস না? তোর বাবা আর্মি অফিসার, তোর দাদু হচ্ছে নেতাজির সাথে লড়াই করেছে, আইএনএতে ক্যাপ্টেন ছিলেন, তো তুই কেন দিচ্ছিস না? আমি বললাম, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ছি এখন। সব বাঙালিরা কী চায়, বাবা মা, একটা ছেলে ডাক্তার হবে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হবে, বেসিক্যালি আমি যেটা নর্মালি। তো বসলাম, ঠিক বসলাম, তখন পাস করে গেলাম। তাই একটা ইন্টারভিউ গেলাম, ওখানেও পাস করে গেলাম। তারপরে এনডিএ খড়গপুর সাথে চলে গেলাম। তখন আমার বয়স ছিল 16 বছর। আর 4 বছর ট্রেনিং করে 20 বছর 2 মাসে আমি অফিসার হয়ে গেছি। এইটা হচ্ছে আমি জয়েন করেছি কেন। হ্যাঁ, এই যে
কথাটা শুনলাম উত্তরটা, তার মধ্যে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কী ছিল জানেন তো? এক্ষুনি যেটা শুনলাম, স্যারের দাদু নেতাজির সহযোদ্ধা ছিলেন। ওনাকে নিয়ে একটু গল্প আমরা শুনবই। দাদুকে আমি যতটা দেখেছি, আমি তোমাকে একটা ইনসিডেন্ট খালি বলতে পারি, যেটা আমি শুনেছি অবশ্য। দাদুকে যখন আমরা দেখি, দাদু রিটায়ার্ড যখন, দাদু প্রথমে দাদু বেসিক্যালি ছিলেন হচ্ছে ব্রিটিশ আর্মিতে ছিলেন। উনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলেন। কোহিমার দিকে ওনারা যাচ্ছিলেন, তখন জাপানিজরা ওকে অ্যাম্বুশ করে নিয়ে গিয়ে সিঙ্গাপুরে নিয়ে গেছিল। সিঙ্গাপুরে অনেক ইন্ডিয়ান যারা আছে, তাদের নেতাজির ইনফ্লুয়েন্সে থেকে তারা কিন্তু ডাবল কাজ করতো। একটা ব্রিটিশ আর্মিতেও কাজ করতো, আর আইনেতেও কাজ করতো, ইনফরমেশন দিত। আমার দাদু অ্যাকাউন্টেন্ট ছিলেন বলে অ্যাকাউন্টসের কাজগুলো করতেন। তো 4 বছর উনি কোনো খবর ছিল না। 4 বছর পরে যখন ফিরলেন, কেউ জানতেন না কি বাঁচবেন, কি বেঁচে আছেন কি না। তারপর থেকে এখানে যেমনি তোমার পেনশন পাওয়া, তারপরে শাহনওয়াজের সাথে কথা বলা, লক্ষ্মীর সাথে কথা, লক্ষ্মী আমি তো পিসি বলতাম, লক্ষ্মী পিসিকে, ওনার সাথে কথা বলা করতে 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 শুনেছি উনি অ্যাক্টিভ যুদ্ধ তো না করলেও অ্যাকাউন্টগুলো পুরো উনি মেনটেন করতেন। আচ্ছা, এই যে আপনি বেশ এতখানি লম্বা সময় দেশকে দিয়েছেন, এইখান থেকে একটু যদি থ্রিলিং কোনো এক্সপিরিয়েন্সের গল্প আমাদের শোনানো যায়। দেখো, আমি এক্সপিরিয়েন্স তো অনেক আছে। আমার হচ্ছে 1984-এ সিএচএনের নাম শুনেছেন নিশ্চয়ই, সিএচএন গ্লেশিয়ার, যেটা 1984-এ ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসাইড করলো আমরা ওটা অকুপাই করবো, কেন পাকিস্তান ওটা হচ্ছে কভার করে রেখেছিল, ওপরে ছিল। তো আমাদের 1984-এ কিছু লোক সিলেক্ট হলো। ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমি সিলেক্টেড হয়েছিলাম। ঠিক আছে, আমাকে বেসিক্যালি আমি আর্টিলারি মানে যে যারা তোমাকে গোলা বড় ডাইরেক্ট করে, অবজারভেশন অফিসার। তো আমাকে পাঠানো হয়েছিল একটা পোস্টে, যার নাম হচ্ছে গিয়ংলা বলে। তো ওখানে 3টে গ্লেশিয়ার আছে, একটা বেলাফন্ডলা, একটা হচ্ছে সিয়ালা, আর একটা হচ্ছে গিয়ংলা, যেগুলো G3 বলতো। ওটা 17 না 18,000 ফিটের। সেখানে আমি গেছিলাম, 3 মাস থাকতে হয়। 3 মাস থেকে যাই হোক, যখন ফিরছিলাম, ওখানে যখন তুমি নিচে নামছো, তখন তোমার কি হয় কি, তোমার আগের ছেলের সাথে তোমার কোমরে দড়ি বেঁধে নামতে হয়, রাতের বেলা নামতে হয়, কারণ সকালবেলা পাকিস্তান অবজারভেশন করে। একজনকে বললো আমি পড়ে গেছিলাম বলে, একটা ক্রেভিস বুঝছো? ক্রেভিস মানে হচ্ছে বরফের জায়গাটা গোলা মতো ভেঙে যায়। ওখানে যদি পড়ো তুমি কিছু সেকেন্ডের মধ্যে ফ্রোজেন হয়ে যাবে, মানে ব্লু হয়ে যাবে। কিন্তু আমার সামনে যে ভদ্রলোক ছিলেন, মানে উনি হচ্ছে একটা লাদাখ স্কাউট, লাদাখি। ও বুঝতে পারলো কি কেউ পড়ে গেছে, একটা অফিসার পড়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে সবাইকে মানে ওয়ার্নিং দিয়ে আমাকে টেনে বের করেছিলাম। আবার স্টোল দ্যাট কি আমি একদম পুরো ব্লু হয়ে গেছিলাম, কোনো রকম ওরা কাঁধে করে নিয়ে এসেছিলাম। অ্যান্ড বললেন রাখে হরি মারে কে। তখন সেদিনে হেলিকপ্টার ওখানে ছিল পোস্টে, আমাকে এভ্যাকুয়েট করে নিয়ে গেছিলো, অ্যান্ড আই সারভাইভ। এটা একটা গল্প তোমাকে আমি বললাম, যেটা আমার পার্সোনালি 1984-এ আমি এক্সপিরিয়েন্স করেছিলাম। আর ভেবেছিলাম কি ডেথ কত কাছে হতে পারে। এটা একটা ইনসিডেন্ট আছে। আর একটা ইনসিডেন্ট তোমাকে বলতে পারি, আমি এখন ইউএন মিশন ইউনাইটেড নেশন মিশনে আমি দুটো করেছি। একটা হচ্ছে তোমার সিয়েরা লিওন, আর একটা হচ্ছে সোমালিয়াতে। ওখানে সব দেশের ট্রুপসটা থাকে। একজন ভদ্রলোককে দেখেছিলাম, একজন জওয়ানকে দেখেছিলাম রাতে, আমাদের ইন্ডিয়ান আর্মির কোনো একটা মানে মুসলিম কান্ট্রি থেকে, মানে গালফ কান্ট্রি বা আফ্রিকান কান্ট্রি থেকে। ওকে আমি দেখলাম খুব এমনি অ্যাক্টিভ ছিল, কিন্তু কিছুদিন খুব মানে মনমরা ছিল। তো আমি জিজ্ঞেস করলাম তুমি মনমরা কেন? বললো আপনি বুঝবেন না স্যার, আপনি তো অফিসার, আপনাদের সব কিছু ঠিক থাকে, আমরা তো জওয়ানদের কাজ করতাম। তো বললো কী আছে? তখন ও আস্তে আস্তে খুললো, বললো আমার মা দেশে আছে, মা ক্যান্সারে মারা যাবে, কিন্তু আমার কাছে পয়সা নেই দেশে ফেরত যাওয়ার জন্য। আমি পয়সা দিইনি, আমি কিছু দিইনি, কিন্তু আমি আমার বসকে বললাম যদি ইউনিয়ন মিশন থেকে পয়সা দিতে পারো, ওরা ব্যবস্থা করে দিল। ও বাড়ি গেল, বাড়ি গিয়ে ফিরলো। তখন বললো কেমন আছে? বললো আমার মা মারা গেছেন, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, একটা তাবিজ দিতে চাই। আমি তাবিজ অনেক দিন ছিল, উনি একটা মানে মুসলিম কমিউনিটি থেকে আমার একটা তাবিজ দিয়েছিলাম। মানে আমি তাবিজ ফেলে বিশ্বাস করি না কিছু। বললো না স্যার, ওটা পড়ে দেখবেন, আমার মা বলতেন এটা যদি পড়ে থাকে তোমার কিছু হবে না। তা আমাকে দিল, আমি পড়লাম। তার 3-4 দিন পরে অ্যাম্বুশ হয়েছিল, এটা সোমালিয়াতে পাইরেট অ্যাম্বুশ করতো খুব। অ্যাম্বুশ হয়েছিল, আমাদের যে গাড়িতে জিপে ছিলাম ওটা ধ্বংস হয়ে গেল, পিছনে গাড়ি ধ্বংস হয়ে গেল, ড্রাইভার মারা গেল, 3-4 জন মারা গেল। তুমি বিশ্বাস করবে না, একটা আঁচড়ও লাগেনি আমার।
তাবিজটা ছিল আমার গলায়। এটা তুমি কাকতালীয় বলতে পারো, বিশ্বাস বলতে পারো, যা কিছু বলতে পারো, বা আমার বোধহয় লাইফ লাইন খুব ডিপ ছিল বলে বেঁচে গেছিলাম। তো আমি মনে করি ওদের ছেলেটার এটা দান ছিল আমার উপরে। আমি তারপরে দেখা করিনি, বেঁচে আছি মরে তাও জানি না, কিন্তু আই এম গ্রেটফুল টু দ্যাট ম্যান। মানে সত্যি একজন সৈনিকের সাথে আরেকজন সৈনিকের কথোপকথন, তাদের কিছুটা অনুভূতির বিনিময়, আর তারপরে এই যে আলাদা আলাদা দেশের সৈনিক তারা, কিন্তু কোথাও গিয়ে এই যে একই দেশপ্রেম, একই রকম অন্তরের শক্তি দিয়ে তারা কিন্তু সবাই যেন এক সূত্রে বাঁধা, আর সেইখান থেকেই বোধহয় এই ভ্রাতৃত্ববোধ, আর সেই কোথাও গিয়ে বোধহয় সেই ভ্রাতৃত্ববোধের জোরটাও ছিল খুব বেশি। দেখো, আমার মনে হয় যেটা এই যে যুদ্ধ হচ্ছে এখন দেখছো, ইরান, ইসরায়েল, ইউএসএ, অ্যাকচুয়াল সৈনিক যারা আছে তারা কিন্তু অর্ডারের ওপর ডিপেন্ড করে, তোমাকে কি হুকুম দিচ্ছে। একটা কোশ্চেন ইজ নট টু কোশ্চেন ওয়াই, ইট ইজ জাস্ট ডু অর ডাই। কিন্তু যদি তুমি সামনাসামনি দেখো, শুনেছি গল্পগুলো, এগুলো সামনাসামনি দেখো, 71, আমরা তখন ছোটো ছিলাম, 71 মরে ভারত পাকিস্তানের যারা অ্যাকচুয়াল যুদ্ধ করে, তারা কিন্তু বন্ধুত্ব। ক্রিকেট ফিল্ডে দেখো, তারা কিন্তু বন্ধু। কিন্তু আমাদের কম্পালশন এমন হয়ে গেছে কি আমরা একটা দেশকে বিনা কারণে হেট করতে শুরু করি। কিন্তু 1 to 1 পার্সন আমরা কিন্তু এক, তোমার মধ্যে যা রক্ত আমার মধ্যেও তাই রক্ত, ওনার মধ্যেও তাই রক্ত বেরোচ্ছে। আমার মনে হয় সেটা, আই মে বি রাইট অর রং, আই ডোন্ট নো, কিন্তু আমার মনে হয় এটা কি অ্যাকচুয়ালি যুদ্ধ পারসে বোধহয় খুব একটা লোক বেশি চায় না। একদমই। আর এক্ষুনি খুব শক্ত একটা বিষয়, খুব কঠিন একটা কথাকে খুব সরলভাবে কিন্তু স্যার আমাদের সামনে তুলে ধরলেন। এই যে আমাদের সবার কাছে কিন্তু, আমাদের সবার শরীরে কিন্তু একই রক্ত বইছে। কোথাও গিয়ে বিভিন্ন কারণে হয়তো আমরা একটা দেশকে ঘৃণা করতে শুরু করি, আবার দেখা যাবে সেই দেশের সাধারণ মানুষও বোধহয় আমাদের মতো একই সিচুয়েশনে রয়েছে। আচ্ছা, এই যে এক্ষুনি বললেন যে আমাদের প্লেয়াররাও যেরকম, ভারত পাকিস্তানের প্লেয়ার, তারা কিন্তু এমনিতে পরস্পরের বন্ধু, সিচুয়েশন তাদেরকে উল্টো মুখে দাঁড় করাচ্ছে। কখনো এরকম হয়েছে যে এরকম কোনো এক্সপিরিয়েন্স যে যারা প্রতিপক্ষের সৈনিক, তাদের সাথে কোনো মুখোমুখি সাক্ষাৎ এবং সেখান থেকে কোনো অন্যরকম এক্সপিরিয়েন্স? এরকম ডাইরেক্টলি তো আমার হয়নি, কিন্তু ওয়াঘা বর্ডারে আমি গেছিলাম। ওয়াঘা বর্ডারে যখন গেছিলাম, আমাদের এদিকে ইন্ডিয়ান গার্ড, ওদিকে পাকিস্তানি গার্ড। তো যখন ওরা বুঝতে পারলো, কারণ ওখানে একটা এনক্লোজার আলাদা আলাদা থাকে, যদি ওয়াঘা বর্ডারে যাও অমৃতসরের কাছে, অফসাইডদের আলাদা থাকে থাকে। তো ওরা কিন্তু ওখান থেকে শ্রদ্ধা জানিয়েছিল, স্যালুট বা অন্য কিছু করে নয়, কিন্তু ওদের চোখে বোধহয় সেই যে স্নেহটা আমি উপভোগ করেছি। কি মনে হয় কি একই আমরা বর্দি পড়েছি, একই চিহ্ন, আনফর্চুনেটলি আমরা দুটো আলাদা সাইডে। এটা আমার, কিন্তু যখন বাইরে ছিলাম, দুটো দেশের মধ্যে যারা তাদের কোনো মিত নেই, মানে কোনো মিল নেই, কিন্তু তারা যখন একসাথে করছে, তারা কিন্তু ওই একসাথে ঘুমাচ্ছে, একসাথে খাচ্ছে, একসাথে করছে, সব কিছু একসাথে করছে। সেটা কোনো আমি ভেদভাব দেখিনি, কিন্তু মানে মানে 2 বছর হলো আমার, 1 বছর সেরালিওনে আর 2 বছর সোমালিয়াতে, আমি কোনো ভেদভাব দেখিনি। কিন্তু সত্যি যে সবার ওপরে মানব সত্য, আর সব জাতির ওপরে মানব জাতি, পৃথিবীতে একটাই জাতি মানব জাতি, সেইটার বোধহয় এর থেকে ভালো ব্যাখ্যা কিছু হয় না। ব্যাখ্যা বলতে পারবো না অ্যাকচুয়ালি, যেটা আমি মানে আমি এক্সপিরিয়েন্স করেছি, তোমাকে বলছি, স্ট্রেট বলছি। আর মানে কি বলে, প্যাডিং আপ করে তো বলা যায় না এইসব জিনিস, আমি স্ট্রেট কথা বলা যায়। না, এই যে একজন সৈনিকের উপলব্ধি, সেটা বোধহয় যারা সাধারণ জীবন যুদ্ধের সৈনিক, তাদের সবারও মনে পৌঁছবে। আর সত্যি কথা বলতে এই রকম একটা টাফ প্রফেশনকে সামলে এতদিন পরেও কিন্তু একটা মানুষের মধ্যে ক্রিয়েটিভিটিটা বেঁচে রয়েছে। যে হাতে বন্দুক উঠেছে সেই হাতে কলমটাও চলেছে। যে আমরা কথায় কথায় কোথাও গিয়ে অসি আর মসিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা সম্মুখ সমরে, সেই সমরটাও কিন্তু, সেই যুদ্ধটাও কিন্তু এইরম মানুষদের হাত দিয়ে শেষ হয়ে যায়। ঠিক বলেছো। একদিন দেখো, সব মানুষের মধ্যে একটা আর্টিস্টিক একটা ক্যাপাবিলিটি আছে। কেউ ভালো গান গায়, কেউ ভালো আঁকে, কেউ নর্মাল অনেক কাজ করছে। তোমরা সবাই কাজ করছো, তোমরা সবাই, আমি বিলিভ করি প্রত্যেক মানুষ কারো না কারোর জন্য কিছু না কিছু হেল্প করছে, নাহলে আমাদের এই সিভিলাইজেশন কখনো হতো না। আর
যখন ভাবি কি তোমার এক্সপিরিয়েন্সটা যদি তুমি লিখে কাউকে জানাতে পারো আর তার থ্রু দিয়ে যদি কোনো মেসেজ দিতে পারো কাউকে, তাহলে বোধহয় লাইফ ইজ মাচ বেটার। একদম, এই যে নিজের যে উপলব্ধি হোক বা অভিজ্ঞতা, সেগুলো বোধহয় অন্যের সাথে শেয়ার করে নিতে পারলে, আরও মানুষদের সাথে শেয়ার করে নিতে পারলে সেটার একটা আলাদাই ভালো লাগা। আচ্ছা, এবার একটু অন্যদিকে আসি। বর্তমানে আপনি যে কাজে যুক্ত, একদম পুরোপুরি সেবামূলক প্রতিষ্ঠান, সেই বিষয়ে যদি একটু জানানো যায়। ঠিক আছে, সেটা আমি বলছি তোমাকে। এটা হচ্ছে আমি যখন তোমাদের ভিআরএস বলো তোমরা, আমরা আর্মিতে বলি প্রিমেচিওর রিটায়ারমেন্ট। আমি ব্রিগেডিয়ার থেকে জেনারেল, মেজর জেনারেল অ্যাপ্রুভড হয়ে গেছিলাম। মানে কাগজ এসে গেছিলো, আমি মেজর জেনারেল হয়ে গেছি। কিন্তু তার আগে আমার বাবার শরীর খুব খারাপ ছিল আর অনেক কিছু কারণে একটা কোর্স আসেনি বলে আমি ভিআরএস নিয়েছিলাম। ইনি একটা এখানে ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করতাম, তার নাম হচ্ছে ডিসিপিএল বলে। তো একজন ভদ্রলোক এসে আমার কাছে দেখা করলো, বললো স্যার আমরা হচ্ছে সবাই আর্মির লোক, আমরা একটা সেবা প্রতিষ্ঠান শুরু করতে চাই যেখানে আমাদের ছেলে মেয়ে বাইরে আছে, আর আপনি যদি থাকেন আমাদের ওপরে তাহলে আমাদের একটা প্রোপাগেশন হবে, আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট মতো হবে আমাদের সাথে কেউ আছে। কিন্তু আপনি যা মায়না পান সেই মায়না আমি দিতে পারবো না আপনাকে, 1/3 মতো দিতে পারবো। আমি বললাম পয়সাটা তো ঠিক আছে, পয়সা ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। যদি আমি বলি পয়সা আমার দরকার নেই, আমি তোমাকে মিথ্যা কথা বলছি। কারণ আমাদের পেনশন আছে, পেনশনের সাথে একটা যদি হয়, তো আমার বাবাকে দেখাশোনা ওরা করেছে এই অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের নাম হচ্ছে সংকল্প। এটা হচ্ছে টোটালি আর্মির লোকদের, যারা এক্স সার্ভিসম্যান আছে তারাই চালায় এটা। এটা কলকাতার শহরে অনেক অনেক ফ্যামিলি আছে, অনেক বৃদ্ধা বা বৃদ্ধ আছেন যাদের ছেলে মেয়ে বাইরে থাকে, নট নেসেসারি কি দেশের বাইরে, কলকাতার বাইরে, যাদের কাজের চাপে তারা বোধহয় বাবা মাকে অতটা সময় দিতে পারে না, কিন্তু তারা কেয়ার করে, বাবা মার জন্য কনসার্ন আছে, কেয়ার করে। এই অর্গানাইজেশনটা সেই সব মেম্বারকে করে, তাদের দেখাশোনা, সপ্তাহে 2 দিন করে যাওয়া, কোনো হসপিটাল নিয়ে যাওয়া, কোনো ওষুধ আনা, কোনো বাজার করে দেওয়া, ব্যাংকে যাওয়া, কোনো রেলের টিকিট, কোথাও নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া। কেউ কেউ একজন বৃদ্ধ বলেছে আমাকে সিনেমা দেখিনি কতদিন, কাউকে নিয়ে যেতে পারো। আমার ওই অর্গানাইজেশনে একজন ভদ্রমহিলা আছে, তিনি সিনেমাতে নিয়ে গেলেন, গিয়ে সিনেমা দেখিয়ে নিয়ে এলেন। কেউ বাজারে যেতে চায়, বাজারে নিয়ে গেলেন। এই করতে করতে আর যেন এইসব জিনিস ওয়ার্ড অফ মাউথ থেকে স্প্রেড করে। তুমি যদি একটা যদি ভালো কাজ করো, একজনের বিদেশে থাকে ভদ্রমহিলা, তার বাবা হচ্ছে খুব মানে সিরিয়াস কনসার্ন ছিল, অপারেশনের জন্য ছেলেগুলো দাঁড়িয়েছিল 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, পুরো রাত করে যখন বেডে দিল তখন কিন্তু আমার বাবা ঠিক আছে। তো এই করতে করতে স্প্রেড অফ মাউথ করতে করতে সংকল্পটা এখন দাঁড়িয়ে গেছে। 3-4টা অফিস করেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, 3-4 অফিস করেছে। আর এদের যে 3জন যে ডাইরেক্টর, 3জনই আর্মি পার্সোনাল। তারা প্রথমে নিজেদের পয়সা দিয়ে শুরু করেছিল, যাদের পুঁজি ছিল। আর একটা স্যাটিসফ্যাকশন আছে, ভালো কাজ করি। আমি তো গিয়ে অ্যাডভাইস দিই, আমি কিছু কিছু করি না, এমনি অ্যাডভাইস দিই, লোকদের সাথে দেখা করি। মানে কিছু ক্লায়েন্ট আছে তাদের সাথে কথা বলে, 1 কাপ চা খেলাম, ওদের সাথে কথা বললাম, একটা বই দিলাম, ও আমাকে বই দিল, গল্প করলাম, কোনো হোয়াটসঅ্যাপ লিখে দিলাম সকালবেলা, গুড মর্নিং, গুড ইভিনিং। এইটাই হচ্ছে আমার কাজ। কিন্তু একটা বিরাট স্যাটিসফ্যাকশন আছে। আর এই সংস্থাটা যেটা সংকল্প যেটা ভালো করছে, জেনে এই জন্য আরও ভালো লাগে, কেন এটা তোমার ব্রেন চাইল্ড থেকে তুমি প্রথম থেকে শুরু করেছো এদের সাথে ছিলে। ওরা, আমি কিছু করছি না, আবার তোমাকে বলছি, এরাই সব কাজ করে। যারা আর্মির ছেলেরা, কিছু সিভিলিয়ান ছেলেরা আছে, কোন ভদ্রমহিলারা, তারাই সব কাজ করে। আমি ক্রেডিটটা নিই, সবাই কাজ ওরা করে। আচ্ছা, এই যে সত্যেনবাবুর জীবন যুদ্ধের গল্প, তারপরে সাধারণ মানুষের জন্য, দেশের মানুষের জন্য উৎসর্গ করা যে প্রাণ, সেই প্রাণের বিভিন্ন এক্সপিরিয়েন্সের গল্প থেকে শুরু করে আজকে দাঁড়িয়ে সমাজের প্রতি তার কনসার্ন, তার লেখালেখি, সব কিছু নিয়েই বেশ আলোচনা হলো। আর সত্যি কথা বলতে আজকের এপিসোডটা তো একদম অন্যরকম হচ্ছে। আমরা এত অন্যরকম কিছু অভিজ্ঞতার কথা শুনছি, এমন কিছু গল্প শুনছি যার শেষ একেবারে করতে মন চায় না, মনে হয় আরও শুনি। কারণ সত্যি যাদের জন্য আমরা নিশ্চিন্তে নিজেদের ঘরে ঘুমোতে পারছি, যাদের জন্য আমরা নিরাপদে আছি, আমরা নিরাপদে বাঁচছি, তাদের কথা যখন আমরা শুনতে পারি, সেই আলোচনা শেষ করতে একেবারেই ইচ্ছা করে না।
কিন্তু দুঃখজনকভাবে এপিসোডের সময় তো ধরা বাঁধা, এপিসোডকে শেষের পথে এগোতেই হবে। তবে তার আগে আমি শেষ প্রশ্ন করব, যদিও এটা প্রশ্ন বলা ভুল, এটা আমার অনুরোধ থাকলো যে যারা আমাদের দর্শকরা রয়েছেন, যে সমস্ত নতুন ছেলেমেয়েরা রয়েছে, বিশেষ করে যারা এই মুহূর্তে যারা দেশের কাজে নামতে চলেছে, তাদের জন্য আপনার কি বার্তা? বার্তা আমি এটাই বলতে পারি, সবাই তোমরা কাজ করছো, সবাই দেশের জন্য কাজ করছো, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপাসিটি থেকে। যা কাজ করছো সিনসিয়ারিটি যেন থাকে, ডেডিকেশন যেন থাকে। আর যদি সিনসিয়ারিটি আর ডেডিকেশন থাকে তাহলে অটোমেটিক্যালি সেটা সাকসেস হবেই। আমি এটা বিশ্বাস করি, এটা পয়সা দিয়ে কেনা যায় না, এই সিনসিয়ারিটি বা ডেডিকেশন। এটা তোমার নিজের অনুভূতি, নিজে তুমি কি ফিল করছো, আর যার যার জন্য করছো সেই যদি সেই জায়গাটা যদি তুমি দাঁড়াও, সেই পার্সনের মধ্যে যদি তুমি দাঁড়াও, তাহলে অটোমেটিক্যালি তুমি রাস্তা পাবে। আর আর আমাদের দেশের সব ছেলেমেয়েরা, তোমরা তো আমাদের থেকে অনেক বেশি উন্নত, অনেক বেশি কোয়ালিফাইড, অনেক বেশি এডুকেটেড, তোমরা ভালো করবেই, এটা তো আমার বিশ্বাস। এই জন্য তো আজকে দেখো আমাদের দেশ কোথায় পৌঁছে গেছে, আগে কোথায় ছিল এখন কোথায় পৌঁছে গেছে, তোমাদের জন্যই। তোমরাই তো আমাদের ফিউচার। আমাদের তো এখন আমরা অস্ত, তোমরা তখন উদয় হচ্ছে, এখন আরও 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 বেশি ওপরে চড়বে, আরও বেশি দেশকে ওপরে করবে। অল দ্য বেস্ট টু এভরিবডি অ্যান্ড ইউ মাস্ট ডু ওয়েল। এত অসাধারণ সুন্দরভাবে অ্যাডভাইস দেওয়া, মানে যেখানে আমার উল্টো দিকের লোকগুলোকে প্রেইজ করা হয়, তাদেরকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, এই রকম গুরুজন যেন আমাদের সবার থাকে। আর সত্যি কথা বলতে এরকম একজন মানুষকে আমরা আজকে আমাদের এপিসোডে পেয়ে সত্যিই খুব সমৃদ্ধ হলাম। আর এরকম মানুষদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না একেবারেই। তো অসাধারণ একটা এপিসোড, ওনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আমাদেরকে এতটা সময় দিয়েছেন। আর আশা করি আরও আমরা ওনার সাথে আলোচনায় বসতে পারবো, এইরকম এক্সপিরিয়েন্সের কথা আরও শুনবো। তবে অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলার, যে হাত দেশের জন্য বন্দুক তুলেছে সেই হাতেও যদি কলম চলতে পারে, যদি এতটা দায়িত্বের একটা প্রফেশনকে সামলে, এতখানি মানুষের জন্য চিন্তাভাবনা সামলে যদি নিজের লেখালেখি চালানো যেতে পারে, নিজের প্যাশনকে চালানো যেতে পারে, তাহলে আপনারাও পারবেন। কর্মজীবনের ব্যস্ততাকে সামলে নিজের ভালো লাগার, নিজের ভালোবাসার কাজটাকে বাঁচিয়ে রাখতে, চর্চায় রাখতে আপনারাও পারবেন। আর পারাটা দরকার, কারণ দিনের শেষে আমাদের এই ভালো লাগার কাজগুলোই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে বাঁচার রসদ যোগায়, বাঁচার কারণ হয়ে ওঠে। যাই হোক, আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই। অসাধারণ একটা এপিসোড, যেখানে শুধু তথ্য নয়, গল্প নয়, যেখানে আমরা সত্যি মোটিভেট হই। আমাদের কাছে মানুষের সংজ্ঞা, মানুষের জীবনের সংজ্ঞা আর কোথাও গিয়ে জীবন মৃত্যু সব কিছুর সংজ্ঞা একটু অন্য রকম হয়ে যায়। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো এপিসোড নিয়ে। তার আগে সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।